অনুশোচনা নেই আওয়ামী লীগের, ক্ষমা না চাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া রাজনীতিবিদদের। সর্বসম্মতিতে পাস সন্ত্রাস বিরোধী বিল, নিষিদ্ধই থাকছে সব ধরনের কার্যক্রম। ইরান যুদ্ধের বিরতির পরও কাটছে না জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে। নির্ভর করছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ওপর, বলছেন বিশ্লেষকেরা। হামের প্রকোপ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রাজধানী সহ বেশ কয়েকটি জেলা। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মানায় জোর চিকিৎসকদের। রংপুর বিভাগের নদ নদীর সংখ্যা নিয়ে এক এক সংস্থায় এক এক রকম তথ্য। অনেকগুলোর নাম নেই সরকারি নথিতে, প্রশ্নের মুখে রক্ষা পরিচর্যার উদ্যোগ। লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, একদিনে ৩০০-র বেশি মানুষের প্রাণহানি। পাল্টা হামলা হিজবুল্লাহর, পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের, শঙ্কায় যুদ্ধবিরতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই অভ্যুত্থানের ২০ মাস পার হলেও গণহত্যা নির্যাতনের দায় নিয়ে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। উল্টো নিজেদের পক্ষেই সাফাই গেয়ে চলেছেন দলটির শীর্ষ থেকে তৃণমূল স্তরের নেতাকর্মীরা। রাজনীতিবিদরা বলছেন সব দলের সম্মতিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত। ব্যক্তির অপরাধে দলকে দায়ী করাও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। ২৪-এর ম্যাসাকার, গণহত্যা, নির্যাতন, অজস্র মানুষের আর্তনাদ স্বাধীন বাংলায় যা দেখেনি কেউ আগে। ১৪০০-র বেশি মানুষকে হত্যা, ৩০,০০০-এর ওপরে হতাহত, আর হাজারো মায়ের বুক খালি হয়েছে শুধু একটি রাজনৈতিক দলের আক্রোশের কারণে। দল হিসেবে সেই আওয়ামী লীগের বিচার ও তাদের নিষিদ্ধের প্রশ্নে বারবার দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১০ মাস পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সময়ে নির্বাচন কমিশনও স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন। সন্ত্রাস বিরোধী আইন এরই ধারাবাহিকতায় বিএনপি সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনী আকারে সন্ত্রাস বিরোধী বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়। সর্বসম্মতভাবে পাশ হওয়া বিলটি নিয়ে রাজনীতিকরা কিভাবে দেখছেন এমন প্রশ্নে সবাই একমত। বলছেন জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে, তবে তা যেন রাজনৈতিক প্রতিহিংসা না হয়। আওয়ামী লীগের এই অপরাধের বা তৎকালীন সরকারের অপরাধের তো বিচারের প্রশ্ন আছে, এবং এই বিচারটা কোনো প্রতিশোধের বিষয় না। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা, এক ধরনের গণহত্যা হয়েছে, তার বিচার হওয়া দরকার। ন্যায় বিচারের ভিত্তিতে করতে হলে দ্য ক্রিমিনালস ইনভলভড ব্যক্তিগতভাবে তাদের ক্রাইমের পানিশমেন্ট হওয়া উচিত। এইখানে কোনো বাদ বিচারের ব্যাপার নেই। কিন্তু কোনো দল যদি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ছল চাতুরির মাধ্যমে কোনো পদক্ষেপ গ্রহণ করে, সেটা কোনো রকমেই গ্রহণযোগ্য হয় না। সরকার যে বিল পাশ করেছে তা স্বপ্রণোদিত হয়ে নয়, বরং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে বলেও মত দেন রাজনীতিকরা। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে নতুন কোনো প্রস্তাব হাজির করেনি। যে অধ্যাদেশ ছিল বিএনপি সেটাকে তারা পার্লামেন্টে একটা আইনি তারা একটা কাঠামো দিয়েছে, এবং এটা না হলে বিএনপিকে এখনই বড় ধরনের প্রশ্নবিদ্ধ হতে হতো। সরকার কি করবে, পার্লামেন্ট থেকে কি করবে, আমার ধারণা জনগণ আওয়ামী লীগকে তার সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে পরিচালনা করবে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে, এবং জনগণ আলটিমেটলি হিস্টোরিক্যালি ডিসাইড করবে কোন দল থাকবে, কোন দল থাকবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগের অনুশোচনা না হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া আছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তারা মনে করেন রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে তাদের অবস্থান জনগণকে জানাতে হবে। তারা কিভাবে দায় নিচ্ছেন এত বড় হত্যাকাণ্ডের, এই এক ধরনের গণহত্যার, সে ব্যাপারে তারা এই ধরনের কথাবার্তা ছাড়াই হঠাৎ করে তারা আবার কাজকর্ম শুরু করবেন, বাংলাদেশে এরকম কোনো বাস্তবতা নাই। তারা কি বলতে চান দেশবাসীর কাছে, তারা কি ডেলিভার করতে চান, সে কথা আওয়ামী লীগকে স্পষ্ট করে তাদেরকে বলা দরকার। আপনারা কিভাবে বলেন যে তারা বলবে না যে আমরা দুঃখিত, কিংবা কিভাবে বলেন যে তারা বলবে যে আমরা দুঃখিত? একটা দলকে সুযোগ দেওয়া উচিত, তার সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল একত্রিত হয়ে তারা বলুক যে আমরা আওয়ামী লীগের এই পদস্থলনকে সমর্থন করি এবং সেই অনুযায়ী আমরা পুনর্বাসিত হতে চাই, নাকি আমরা এটা রিজেক্ট করে আমরা আরেকটা ধারায় আওয়ামী লীগকে পরিচালনা করতে চাই।
ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় দল নিষিদ্ধের সংস্কৃতি ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। দুই একটা ব্যতিক্রমের বাইরে সাধারণভাবে এদের নিষিদ্ধ করার তৎপরতা আখেরে এটা বুমেরাং হয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঘোষিত দল পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফরের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে তৈরি হয়েছে কৌশলগত নতুন সমীকরণ। বেশ কিছু বিষয়ে দিল্লির ইতিবাচক অবস্থানের পাশাপাশি ঢাকার প্রাধান্য ন্যায্য হিস্যা বুঝে নিতে, অমীমাংসিত ইস্যুগুলোর অগ্রগতি নিশ্চিতে তাই দ্রুততার সঙ্গে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা দেখাতে হবে বাংলাদেশকে, বলছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। ১.৫ বছরের শীতল সম্পর্কের পর বরফ গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে। দিল্লির বৈঠকে মিলেছে সম্পর্ক স্বাভাবিক করার বেশ কিছু আশ্বাস। এখন প্রশ্ন, দুই প্রতিবেশী রাষ্ট্রের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান কতটা বাস্তব রূপ পাবে আর কতটা বদলাবে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নয়াদিল্লি সফরে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ এবং ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের প্রত্যর্পণের মতো বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ভারত। এসব প্রতিশ্রুতিকে স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বর্তমানে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে থাকা ভারতের জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন কৌশলগত প্রয়োজনীয়তা, যা ঢাকার জন্য দর কষাকষির অনুকূল পরিবেশ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ায় একটা অভূত পরিবর্তন এসছে। পাকিস্তানকে দেখা যাচ্ছে একটা গ্লোবাল মিডিয়েটরের ভূমিকায়। বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে আছে যেখানে বিশ্বের প্রতিটা দেশ বর্তমান সরকারকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ভারত বাংলাদেশ সম্পর্ক করার জন্য অনেকটা মরিয়া হয়ে আসছে, বিকজ তার আভ্যন্তরীণ এবং বৈশ্বিক চাপ এসে আছে এখন। সুতরাং এই বেস্ট টাইম ফর বাংলাদেশ টু বার্গেন উইথ ইন্ডিয়া। নতুন যে খুব বেশি কিছু এসছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য তারা ওই আক্রমণাত্মকভাবে বাংলাদেশের উপরে ছিল। সুতরাং এসবগুলো স্বাভাবিক, এটা চলে যাবে। যাতে জুলাই পূর্ববর্তী সিচুয়েশনগুলি আমাদের মধ্যে আর না ফিরে আসে। বিশ্লেষকদের মতে শুধু আশ্বাসে আশ্বস্ত না হয়ে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গা চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা ইস্যুতে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতার উপর জোর দিতে হবে বাংলাদেশকে। আগে যে চুক্তিটা হয়েছিল এই কাঠামোর মধ্যেই আলোচনা হবে, এর বাইরে নয়। তারেক রহমান সাহেব ভারতে ভিজিট করার পরে গিয়ে তখন যদি সব কাঠামো পরিবর্তন হইতে পারে হয়তো। এই দুই দেশেরই এখন একটা মোক্ষম সুযোগ যে যেসব বিষয় অমীমাংসিত আছে, যেসব বিষয়ে সমাধান করা সম্ভব প্র্যাকটিক্যালি পলিটিক্যালি, সেগুলি এই দুই সরকারই করে ফেলতে পারে। তিস্তার চুক্তি নাই, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খলিলুর জয়শঙ্করের বৈঠককে দুদেশের পারস্পরিক আস্থা পুনর্স্থাপনের সূচনা হিসেবে ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা সারি। এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং নওগাঁয় আছেন এমআর রকি। সরাসরি শুরুতে যাচ্ছি রুদ্রর কাছে। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে এই মুহূর্তের যে চিত্র সেটি একটু আপনাদেরকে দেখাই। তার আগে বলে রাখি যে শুধুমাত্র বিজয় সরণি ফিলিং স্টেশন নয়, রাজধানীর যতগুলো পেট্রোল পাম্প রয়েছে জ্বালানি সরবরাহ করার জন্য সবগুলো পেট্রোল পাম্পের চিত্র বলতে গেলে একই রকম। একেবারে ব্যতিক্রম কয়েকটি পেট্রোল পাম্প ছাড়া বিপিসি রেশনিংয়ের মাধ্যমে জ্বালানি সরবরাহের যে পদক্ষেপ নিয়েছে, তারপর আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ পেট্রোল পাম্পে রেশনিংয়ের মাধ্যমে জ্বালানি সরবরাহ করছে এবং সেই কারণে সবগুলো পেট্রোল পাম্প একই সময়ে এই এখন সবশেষ সপ্তাহখানেক বা তারও বেশি সময় ধরে একই সময়ে সবগুলো পেট্রোল পাম্প খোলা রাখছেন না পেট্রোল পাম্প মালিকরা। তো যার ফলে যে সকল পেট্রোল পাম্প খোলা থাকছে সেই পেট্রোল পাম্পগুলোতে একেবারে উপচে পড়া ভিড় করছেন জ্বালানি সরবরাহ করার জন্য। একটু দেখাই আপনাদেরকে যে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে অনেকে গতকাল রাত 2টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছেন। এখন বাজে সকাল 10টা, তো 8 ঘন্টা 9 ঘন্টা কেউ 12-13 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকেন এই জ্বালানি সরবরাহ করার জন্য। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে তারা অনেকে অভিযোগ করছেন যে একই ব্যক্তি একাধিক পেট্রোল পাম্প ঘুরে ঘুরে জ্বালানি সংগ্রহ করছেন।
যেটা আসলে একেবারেই প্রয়োজন নেই। তারা নিজেরাই বলছেন যে পরিমাণ জ্বালানি পেট্রোল পাম্প থেকে দেয়া হয় একটা মোটরসাইকেলের জন্য 600 টাকার মতো, এবং এই 600 টাকার জ্বালানিতে তারা অনায়াসে তাদের সময়গুলো সারাদিনের যে প্রয়োজন সেই প্রয়োজন তারা মেটাতে পারেন। পাশাপাশি রেশনিংয়ের যে ব্যবস্থা সেটা একেবারে নির্ভুলভাবে তদারকির জন্য অ্যাপ চালুর একটা চেষ্টা বিপিসি করছেন, এবং পরীক্ষামূলকভাবে শ্যামলী এবং এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনে 2টি পেট্রোল পাম্পে তারা এই অ্যাপ চালুর একটা চেষ্টা চালাচ্ছেন, যেটা গতকাল জ্বালানি সচিব বলছিলেন। জ্বালানি সচিব যেমনটা বলছিলেন, তিনি বলছিলেন যে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তারা এই জ্বালানি তেল সরবরাহ করবেন, এবং সেটা একটা নজরদারির মধ্যে থাকবে যে কোন গ্রাহক কতটুকু জ্বালানি পেলেন এবং তারা সেটা নিলেন, এবং কেউ একাধিকবার নেওয়ার চেষ্টা করে থাকলে সেটিও তারা অ্যাপের মাধ্যমে শনাক্ত করতে পারবেন। আপনারা এর আগে আমরা জানিয়েছিলাম যে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় এই একই রকমের পদ্ধতি চালু করছেন, এবং সেই পদ্ধতির সুফল অনেক জায়গায় পাওয়া গেছে। তো আসলে পুরো ব্যাপারটি এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে, আর সেটা আরও 2-1 দিন গেলে আমরা নিশ্চিত হতে পারবো যে এই অ্যাপের সুফল কতটা পাওয়া যাচ্ছে। তো এই ছিল রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন যাব নওগাঁয়, সেখানে আছেন আমাদের সহকর্মী আমার রকি। থেকে কিন্তু অপেক্ষা করছেন এবং অনেক ফিলিং স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই তেল শেষ হয়ে যাওয়ার কারণে ফাঁকা পড়ে থাকছে, এবং এই জেলার এই চিত্রটি কিন্তু আমরা 56টি স্টেশনের আজকে 5টি ফিলিং স্টেশনে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। বেশিরভাগ ফিলিং স্টেশনে ভোর রাত থেকে দেওয়ার কারণে অনেকগুলো কিন্তু তেল শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে বন্ধ তারা ঘোষণা করে দিয়েছে, এবং শুধুমাত্র শহর না প্রান্তিক পর্যায়ের একই চিত্র। এবং আরেকটি বিষয় আমরা দেখছিলাম, যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা কিন্তু তাদের দিক থেকে 500 টাকা বা অনেক ফিলিং স্টেশনে কিন্তু একদম ট্যাঙ্কি লোড করে দেওয়া হচ্ছে। এই যে তেল সংগ্রহের যে আগ্রহ, এই আগ্রহ থেকেই একটা অসাধু পন্থা অবলম্বনেরও কিন্তু অভিযোগ উঠছে, এবং অনেকেই এই ফিলিং স্টেশনগুলো থেকে তেল কিনে নিয়ে গিয়ে কিন্তু প্রান্তিক পর্যায়ে বোতলজাত করে মজুত করার অভিযোগ উঠছে, এবং এক্ষেত্রে কিন্তু সংকটের বিষয়টি কিন্তু প্রকট হয়ে উঠছে। এবং তেল সংগ্রহের এই প্রতিযোগিতায় যারা বাইকার রয়েছেন, জ্বালানি যারা সংগ্রহ করতে আসছেন, তাদের এক ধরনের হতাশার চিত্রটি কিন্তু বেশিরভাগ ফুটে উঠছে। এক্ষেত্রে আসলে প্রশাসনের শক্ত একটা নজরদারির মাধ্যমে তেলের যে সংকট এই মোকাবেলা করার দাবি করছেন এখানকার যারা ভোক্তা। কৃষিভিত্তিক এই অঞ্চলে কিন্তু তেলের একটা চাহিদা রয়েছে, কৃষিতে যেন নেতিবাচক প্রভাব না পড়ে এই ক্ষেত্রে ফিলিং স্টেশন কর্তৃপক্ষগুলো কিন্তু বাড়তি তেলের দাবি করছেন। এই ছিল সার্বিক নওগাঁয় তেলের জ্বালানি সংকটের খবর আমার কাছে। জ্বালানি সংগ্রহ করতে আসা গ্রাহকদের ভোগান্তির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। যুদ্ধ থামলেও সহসাই কাটছে না বৈশ্বিক জ্বালানি সংকট, যার ভুক্তভোগী হবে বাংলাদেশও। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটতে অন্তত আরও মাসখানেক অপেক্ষা করতে হবে। তারা বলছেন জ্বালানির বাজারে স্থিতিশীলতা নির্ভর করছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কারা চালকের ভূমিকায় থাকবে তার ওপর। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত থামলেও বৈশ্বিক জ্বালানি তেলের সংকট সহসায় কাটছে না। 40 দিনের এই যুদ্ধে থেমে গিয়েছিল বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী। তাই এই যুদ্ধে শুধু রক্তই ঝরেনি, দিনের পর দিন জাহাজ আটকে থাকায় রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতির। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে অপেক্ষা শেষ হয় না সাধারণ মানুষের। গুড প্লেয়ার না, বাট এখানে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতির মধ্যে দফায় দফায় হরমুজ প্রণালী খোলা আর বন্ধ থাকার প্রভাব বিশ্ববাজারে পড়েছে, যার ভুক্তভোগী বাংলাদেশও। 15 ডেজের মধ্যে জাহাজগুলো বিভিন্ন দেশে যাবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হবে, এবং যে মজুদ তেলগুলো আছে সেগুলো সাপ্লাই হবে। যখন সাপ্লাই বাড়বে তখন সংকটগুলো কেটে যাবে, এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। যুদ্ধবিরতি হয়েছে কিন্তু হরমুজ প্রণালী তো ওপেন হয় নাই। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যুদ্ধবিরতি থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে হরমুজ প্রণালীটা ওপেন করবে নাকি। তো হরমুজ প্রণালী ওপেন করতে গেলে যতগুলো ফ্রন্টে ওয়ার হচ্ছে এগুলো সব বন্ধ করতে হবে। তাদের মতে যেসব দেশ থেকে বাংলাদেশ জ্বালানি আমদানি করে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকলে সংকট বাড়বে। এই মুহূর্তে অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ তেমন কোনো এর থেকে রেহাই পাবে না। যেগুলো আটকে আছে সেগুলো যদি চলে আসে তাও আমাদের একটা স্বস্তি আসবে। আমাদের দেশে সেই ধরনের সংকট হয়েছে, বাট আমাদের কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। যুদ্ধবিরতি হলে পরে বাংলাদেশের জন্য এটা গুড সাইন,
আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন দেশ, অনেকগুলো ক্রাইসিস আছে আমাদের। হরমুজ প্রণালী খোলা রাখা আর সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে বাংলাদেশকেও, অভিমত বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। খাতে বিনিয়োগ মন্থরতা ও ব্যাংকিং খাতে তারল্য চাপের বহিঃপ্রকাশ। অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 2005-06 সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল 18.3%। অন্যদিকে আওয়ামী লীগের সময়ে মুদ্রানীতির অব্যবস্থাপনা সহ কাঠামোগত দুর্বলতার কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি মাত্র 9.8% নেমে আসে, যা 2024-25 সালে আরও কমে 6.5% এসে পৌঁছেছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা। রাজস্ব আদায়। বিগত সরকারের সময়ে রাজস্ব আহরণ ব্যবস্থায়ও কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। কর জিডিপি অনুপাত সন্তোষজনক মাত্রায় উন্নীত করা সম্ভব হয়নি এবং রাজস্ব ফাঁকি ও অপচয়ের কারণে সরকারের সম্পদ আহরণ সক্ষমতা সীমাবদ্ধ থেকেছে। 2005-06 সালে মোট রাজস্ব ছিল 439 বিলিয়ন টাকা, যা জিডিপির 8.2%। অন্যদিকে ব্যয় ছিল 11.1%। ফলে বাজেট ঘাটতি ছিল জিডিপির মাত্র 2.9%। মানে স্পিকার, 23-24 সালে রাজস্ব বেড়ে 4,900 বিলিয়ন টাকায় দাঁড়ালেও জিডিপির অনুপাতে তা 8% স্থির থেকে যায়। অন্যদিকে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় 12.2%। ফলে ঘাটতি বেড়ে 4.05%। সারা দেশে কমছে না হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন শাহিন আলম এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আছেন কাদের তালুকদার। সরাসরি শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা আছি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। এখানে দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম তলায় হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। শুধু এই হাসপাতালটিতে নয়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশুরা চিকিৎসা নিচ্ছেন এবং প্রতিনিয়ত এই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এখানকার যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসকদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে অতীতে যারা হাম আক্রান্ত হয়েছিল, যেসব শিশুরা তাদের হাম আক্রান্তদের সংস্পর্শে এসে নতুন করে অনেক শিশু কিন্তু এই হামে সংক্রমিত হচ্ছে এবং এর প্রাদুর্ভাব ঠেকাতে ডাক্তাররা যেটি বলছেন যে বিভিন্ন জায়গায় জায়গায়, পাড়া মহল্লায় এবং বাসাবাড়িতে যারা হাম আক্রান্ত হচ্ছেন ওইসব শিশুদেরকে আইসোলেটেড রাখার পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি তাদেরকে বেশি বেশি পানি খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন। এবং এই হামের যে প্রাদুর্ভাব সেটি শুধু ঢাকাতে নয়, এটি রাজধানী সহ ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় কিন্তু এর প্রাদুর্ভাব বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যুর যে মিছিল সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। আমরা আজকে পর্যন্ত হাসপাতাল সূত্রে জানতে পেরেছি রাজধানীতে প্রায় 11,000-এর বেশি শিশু হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং এই চিকিৎসাধীন রয়েছেন। হামের এই প্রাদুর্ভাব আমরা অন্যান্য বছরও থাকে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরের এই হামের প্রাদুর্ভাবের সংখ্যাটা অনেকটাই বেশি এবং যে শিশুরা যারা আক্রান্ত হচ্ছেন তারা সবার আসলে একই ধরনের উপসর্গ রয়েছে, ব্যাপারটা তা না। এক এক শিশুর মধ্যে হামের এক এক ধরনের প্রাদুর্ভাব রয়েছে এবং হামের আরও খবর জানতে আমরা চলে যাব টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাদের তালুকদার। সারা দেশের মতো টাঙ্গাইলেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই রোগীর তালিকা লম্বা হচ্ছে। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়ে 10 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। এ পর্যন্ত 14 জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এই
হামের প্রাদুর্ভাব দেখা দেয়, কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন একটি আইসোলেশন ওয়ার্ড নির্মাণ করেছে, অর্থাৎ আইসোলেশন ওয়ার্ড স্থাপন করেছে, যে কারণে আসলে প্রতিদিনই যে সব রোগীগুলো ভর্তি হচ্ছে নতুন যে আইসোলেশন ওয়ার্ড সেখানে তাদেরকে রাখা হচ্ছে। আপনি জানেন যে গত এক সপ্তাহের ব্যবহারে 2 জন শিশু কিন্তু ইতিমধ্যেই টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছে এই হামের রোগের কারণে। তা আমরা দেখেছি যে গত এক সপ্তাহে যে রোগী 2 জন শিশু হাম রোগের কারণে মৃত্যুবরণ করেছে, যেই কারণে আসলে যারা রোগীর স্বজন রয়েছে তাদের ভিতরে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। তারা আসলে ইতিমধ্যে তারা চরম ভাবে ভয়ের মধ্যে রয়েছে যে আসলে এই যে শিশুদের শরীরে যে হাম দেখা দেয়, ছোট ছোট যে গোটার মতো দেখা দেয়, তারা কিন্তু অতিষ্ঠ হয়ে একসময় তারা হাসপাতালে চলে আসে। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তারা যখন কাতরাতে থাকে তখনই কিন্তু হাসপাতালে নিয়ে আসতে বাধ্য হয়। তো গত এক সপ্তাহে 2 জন শিশু মৃত্যুবরণ করার কারণে যারা রোগীর স্বজন রয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। তবে আমরা কথা বলেছিলাম, এখানকার কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে হাম রোগে দেখা দিয়েছে, সারা দেশব্যাপী দেখা দিয়েছে। এই কারণে আসলে কোনো আতঙ্ক না হয়ে বরং যারা রোগীর স্বজন রয়েছে তাদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এবং হাম রোগ দেখা দিলেই তারা হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন। তো আমরা এখানে যারা রোগী রয়েছে এবং যারা ডাক্তার রয়েছে, চিকিৎসক রয়েছে, তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে হাম রোগের জন্য যথাযথ সময়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উত্তম বলে তারা করেছেন, পরামর্শ দিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলে হাম রোগের বিস্তারিত খবর। টাঙ্গাইল থেকে সহকর্মী কাদের তালুকদার এবং এর আগে রাজধানী থেকে সহকর্মী শাহিন আলম জানাচ্ছিলেন হামের প্রাদুর্ভাবের সবশেষ খবরাখবর। দেখছেন সময় সংবাদ। রংপুর বিভাগে নদ নদী কতটি, এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। দেশের নদী কর্মীরা বলছেন এই যখন দশা, তখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারী। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারী দিন দিন তার জৌলুস হারিয়েছে। তিস্তার সাথে কালেকশন হয়ে আসি, বন্ধুবরের সাথে তো লাগছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি হয়। নদীটির পানির মূল উৎস তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারীও। কিন্তু অবাক করা বিষয় হলো পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের কোনো তালিকাতে এই নদীটির নাম নেই। অর্থাৎ সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারী নামে একটি নদী রয়েছে। তবে নদী গবেষক তুহিন ওয়াদুদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024 জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। রংপুর বিভাগের যেই সমস্ত নদী তালিকার বাইরে থেকে গেছে, এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার। পানি উন্নয়ন বোর্ডের মত হলো তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় বা আরও তথ্য আমরা পাই, এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই, সেই নদীগুলো বাঁচবে কিভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, রংপুর। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 300-র বেশি মানুষ, আহত সহস্রাধিক। যুদ্ধবিরতির মাঝে ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের।
মধ্যপ্রাচ্য সংকট এখন বহুপাক্ষিক টানাপোড়েনে আরও জটিল আকার ধারণ করছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এরপর ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব লক্ষ্য করে ছোড়া রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। তবে হাইফা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও বলেছেন এ যুদ্ধ বন্ধ হচ্ছে না। হিজবুল্লাহ সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আগে যুদ্ধবিরতির শর্ত পূরণের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো লেবাননের হামলাকে ভুল বলে মন্তব্য করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। কাটতে যাচ্ছে ঢাকার ক্লাব ক্রিকেটের অচল অবস্থা। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে চলতি মাসেই ডিপিএল শুরুর পরিকল্পনা বোর্ডের। 6 ভেন্যুতে একই দিনে খেলা আয়োজনের পাশাপাশি রাখা হবে রিজার্ভ ডে। তবে থাকছে না বিদেশি ক্রিকেটার কিংবা সুপার লিগ। 11 ম্যাচ শেষেই নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দেয় ভাঙল অভিমান। নবগঠিত অ্যাডহক কমিটির সঙ্গে বৈঠকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেট লিগের মৌসুম প্রায় শেষের পথে, হাতে সময় নেই বললেই চলে। তবে সভায় এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। চলতি মাসেই প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। তবে মৌসুমের বড় অংশ শেষ হয়ে যাওয়ায় এবার হচ্ছে না সুপার লিগ, বরং সিঙ্গেল লেগে হবে খেলা। 6 ভেন্যুতে একই দিনে 6 ম্যাচ আয়োজনের পরিকল্পনা। বৃষ্টির কথা বিবেচনায় রেখে থাকছে রিজার্ভ ডে। লিগের 11 ম্যাচ শেষে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। মোস্ট প্রবাবলি খেলা 22 থেকে 25 তারিখের মধ্যে স্টার্ট হবে। আমরা এবছর চেয়েছি যে যাতে একসাথে 6টি মাঠে খেলা হয়, যাতে আমাদের ওই পরের দিন মানে প্রথম দিন 3টা ম্যাচ, পরের দিন 3টা ম্যাচ না হয়ে যাতে 6টা মাঠেই একসাথে প্রিমিয়ার লিগটা এবং পরের দিন যাতে রিজার্ভে থাকে। সবশেষ প্রিমিয়ার লিগে জীবনের কঠিনতম সময় পার করেছেন তামিম ইকবাল। একইভাবে এবারের বিপিএল এ ঘটেছে কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনাও। নিজের অভিজ্ঞতা থেকে ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত বিসিবি সভাপতির। ভেন্যুগুলোতে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। খেলোয়াড়দের খাবার সরবরাহ করা হবে বোর্ডের তরফ থেকে। পার্টিসিপেশন ফি 15 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অচল অবস্থা কাটাতে এই লিগগুলো দ্রুত আয়োজনের প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিফ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।